আসসালামু আলাইকুম। মহিমা আক্তার মৌ বলছি। আপনাদের সাথে আজকে শেয়ার করব একটা খেলার মধ্যে ইন্ডিভিজুয়াল খেলার পরে টিম খেলায় আমরা যে দেখি কোন দল ১ নাম্বার হয়ে বাই পেয়ে গেছে এবং বাকি দলরা সবাই ফাইট করছে বা বাই পাচ্ছে। এটা কোন দল কিভাবে বাই পাচ্ছে, কে উপরে উঠতেছে, কার সাথে হঠাৎ করে আমাদের পড়ে যাচ্ছে। আ তো এই জায়গাটায় আজকে আমরা শিখব কিভাবে কোন দল উপরে থাকতে পারে। বলা হয়ে থাকে যে কোন দলের ক্ষেত্রে দলগত খেলায় যদি ভালো খেলতে হয় তাহলে একা একজন সামনে এগিয়ে যেয়ে কোনো লাভ নেই। তার দলকে সামনে এগিয়ে নিতে পারলে তাহলে সে দলগত খেলায় ভালো খেলবে। এই কথাটার ব্যাখ্যা আমি এখন দিব। সেটা হচ্ছে এই যে একটা ম্যানফয়েল ফাইনাল র‍্যাংকিং এটা দিয়ে আমরা আজকে শিখব যে কিভাবে র‍্যাংকিং এ উপরে থাকা যায়। ইন্ডিভিজুয়াল র‍্যাংকিং এর পরে প্রত্যেকটা দলেরই ৪ জন যারা আমরা খেলি তাদের র‍্যাংকিং লিস্ট কিন্তু এটা থাকে। যে কজন খেলবে একটা দলে ৪ জন ফেন্সার যদি খেলে তাহলে ৪ জনেরই র‍্যাংকিং কিন্তু এখানে থাকে। এবং এই ৪ জনের মধ্যে টপ 3 অর্থাৎ 3 বেস্ট ফেন্সার যারা আছে তাদেরকে আমরা নাম্বার যোগ করে সিরিয়াল ওয়াইজ যোগ করে সেটাকে ৩ দিয়ে ভাগ করব। এখানে ৩ দিয়েই সকলকেই ভাগ করব। কারণ প্রত্যেকেরই একটা না একটা র‍্যাংক আছে খারাপ বা ভালো এই। আর এই হিসেব করে তারপরে সেটার ভাগ করলে যেটা আসবে সেটার মধ্যে যে সবচেয়ে কমের মধ্যে থাকে সে হচ্ছে তত ভালো। তো তার র‍্যাংকটা তত হাই থাকবে এবং সে ১ নাম্বারে চলে যাবে। উদাহরণ হিসেবে আমরা এই যে দেখতে পারি যে বাংলাদেশ আনসারের ১, ২ এবং ৮ নাম্বার এছাড়াও ১২ নাম্বারে ৪ জন মোট ৪ জন খেলেছে। একে আপনাদের দেখাই আনসার টিম থেকে ১, ২, ৮ এবং ১২ এই ৪ জনই খেলেছে। কিন্তু এর মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে এই ৩ জন। সো আমরা এই ৩ জনকে কাউন্ট করব ৪ নাম্বার জনকে বাদ দিয়ে তারপর এই মোট যেটা কাউন্ট হবে সেটাকে এই ৩ দিয়েই আমরা ভাগ করব। তাহলে যে নাম্বারটা আসবে সেইটা আবার আমরা তখন এটা কাউন্ট করব। আর পরবর্তী টিম যেটা আছে যেমন এবং আর্মিতে দেখা যাক এটা হচ্ছে ৩ আছে, ৫ আছে, ৭ আছে এবং ১০ এও আর্মি আছে। কিন্তু আমরা ১০ নাম্বারটাকে কাউন্ট করব না। এই টপ 3 যারা আছে তাদেরকেই যোগ করব। যোগ করলে আমাদের ৩ দিয়ে ভাগ করলে যেটা আসবে সেইটা। পাশাপাশি এই যে নেভি টিম আমরা যোগ করি যদি করি তাহলে ৩ নাম্বারে আছে নেভি। এই জায়গাটায় একটা নোটিস খেয়াল করুন। তৃতীয় কিন্তু আর্মির একজন হয়েছে, তৃতীয় কিন্তু নেভির একজন হয়েছে। বাট স্টিল আমরা র‍্যাংকিং ওয়াইজ যেহেতু দুজনেই 3rd প্লেস অর্জন করেছে আমরা ৩ দিয়েই এটাও হিসাব করব। সো নেভিও ৩ পাবে। ৩ এর পাশাপাশি সে তার পরের যে সিরিয়াল আছে ৬ এবং ৯ মিলে তখন আমরা এটাকে যোগ করব যে তাদের কত হলো। সো এভাবে বাকিদের সবারটাও চলে যাবে। আস্তে, আস্তে সবার সিরিয়ালটাই এভাবে আমরা কাউন্ট করব। কাউন্ট করে তারপর যার সিরিয়ালে যত কম হবে সেটাকে আমরা টপ 1, টপ 2 এবং টপ 3 এভাবে আমরা কাউন্ট করব। আর তারপরে টেবল স্কোর শিটে এভাবে বসিয়ে দেব। এই যে ১ এর সাথে ৮ যেটা আমরা ইন্ডিভিজুয়ালি করেছিলাম। ১ এর সাথে ৮ খেলবে, ২ এর সাথে খেলবে ৭। সো এই সিরিয়াল ওয়াইজ আপনার সাথে পড়বে। আপনার যদি র‍্যাংকিং এর এভারেজ গড় আপনি ভালো করতে পারেন তাহলেই আপনি টিমে উপরে থাকবেন। এখন এমন যদি হয় যে ১ম ১ যেমন আনসার যখন ১ এ ছিল, এই ১ যখন ছিল বাকি ৩ জন খুবই খারাপ করলো। তারা একেবারে পিছনে পড়ে গেল। সে দলে শুধু একমাত্র সেই ভালো খেলেছে। তাহলে কিন্তু দেখা যাবে যে অ্যাজ ইফ আর্মিতে যদি এখন ২, ৩, ৪ ২, ৩ এ চলে আসে তাহলে আর্মির ৩ জনই কিন্তু তখন মোট যোগ হয়ে যাবে এরকম। মানটা যদি এমন হয় যে আনসারের যদি এরকম হতো অ্যান্সার একজন আছে, বাকি হচ্ছে বাকিরা সবাই অনেক পিছনে। অ্যাজ ইফ আমি ২০ এ ১০ এ যোগ করলাম, ২০ এ যোগ করলাম। এরকম সিরিয়ালে পড়ে গেছে। তাহলে তার মোট আসতেছে এখানে 10 পয়েন্ট সামথিং। তো আনসারের ক্ষেত্রে যেটা আসবে তখন হচ্ছে 10 পয়েন্ট সামথিং হয়ে যাবে। যেটা অনেক পিছিয়ে আর্মির তুলনায় কিংবা নেভির তুলনায়। তখন কিন্তু আর্মি ১ হয়ে যাবে এবং নেভি ২ হয়ে যাবে। ব্যাপারটা এরকম হয়ে যাবে। তো এভাবে আমরা দেখে আসলাম কিভাবে অ্যাকচুয়ালি আমাদের টিমের নিজের স্ট্র্যাটেজিক্যাল ওয়াইজ র‍্যাংকিংটা পড়ে আর এই র‍্যাংকিং এর উপরে আপনার কিভাবে প্রভাব পড়ে। আপনি যদি এমন হয় টপ হতে পারেন তাহলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যেটা আপনি বাই পেয়ে গেলেন এবং আপনি আ সেমিফাইনাল কিংবা ফাইনাল খেলছেন। সো আপনার মেডেল কিন্তু একটা সিকিউর হয়ে গেল। কিন্তু আপনি যদি খারাপ খেলেন, আপনার টিম খারাপ খেলে, সেক্ষেত্রে টিম খেলায় আপনার একটা স্ট্রং অপোনেন্ট এর সাথে পড়ে যেতে পারে। এবং তখন আপনার খেলাটা অ্যাচিভমেন্টটা আসলে খুব অনিশ্চিত হয়ে যায়। তখন আপনাকে ফাইট করে উঠতে হবে। ব্যাপারটা এরকম হয়ে যায়। আর এই ক্ষেত্রে খারাপ যেটা ব্যাপারটা হয়, আমরা এটা কেন হয় আসলে? এই যে গড় পড়াতে আমরা দেখলাম যে গড় বের করে তারপর সেটার নাম্বার ফেলা হয়। তো
তো অনেক সময় অনেক টিমের খেলোয়াড় আছে যারা বলে যে, "আমি আসলে খেলবো না আজকে। আমি আজকে ভালো লাগতেছে না। ইন্ডিভিজুয়াল এর দিন। তোরা তো খুব ভালো। তুই খেল। আমি হচ্ছে টিমের দিন খেলবো।" এরকম করে কোনো কথা আসে ফেন্সিং এ। তো এই জায়গাটাই সবচেয়ে বড় সমস্যাটা কোথায়? যখন আপনি খেলছেন না কিংবা আপনারা পরপর ২ জন খেললেন না, বাকি ২ জন ইন্ডিভিজুয়াল খেললেন। ভাবলেন টিমের দিন তো আমরা খেলবই। তো তখন দেখা যাবে যে ওই ২ জনের মধ্যে যদি একজন কোনোভাবে খারাপ খেলে ফেলে, আরেকজন যদি গোল্ডও পায়, টপ 1 ও হয়, সেক্ষেত্রে দেখা যাবে যেই দলটা ২ এবং ৩ এর সিরিয়ালে পড়ছে, যেমন ধরেন যদি আর্মি এরকম হয় যে ২-৩ হয়ে গেছে, যৌথ ৩ পেয়েছে, তাদের গড় আপনার গড়ের তুলনায় কিন্তু ডেফিনিটলি বেশি হবে। তো মানে কমে যাবে। আর আপনার র‍্যাংক তাদের উপরে থাকবে। গড়ের মান ফল যেটা আসে সেটা যত কম থাকে সে তত উপরে থাকে। তো সেই হিসেবে আরকি তাদের গড় কম হবে এবং তাদের মান উপরে থাকবে। অর্থাৎ তারা র‍্যাংকিং এ উপরে উঠে যাবে এবং আপনি গোল্ড মেডালিস্ট হওয়া সত্ত্বেও আপনার টিম তখন একটা হার্ড টিমের সাথে ফাইট করতে হতে পারে। আমার যদি কোনো মতামত আসলে দিতে চাই, সেক্ষেত্রে আমি বলব প্রত্যেকের দলে যেহেতু এটা টিম খেলায় একটা গোল অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় থাকে। তো প্রত্যেকের দলে যদি ভালো খেলতে চান এবং উপরেও থাকতে চান, তাহলে নিজের খেলোয়াড়দের অবশ্যই মাঠে নামাতে হবে এবং তাদেরকে মাঠে খেলাতে হবে ইন্ডিভিজুয়াল এর দিন। কারণ ফাইনাল র‍্যাংকিং এর দিন তাদের পারফরম্যান্সটাই কিন্তু ডিপেন্ড করে। যদি দেখা যায় যে আপনাদের পারফরম্যান্স খারাপ হয়ে গেছে ইন্ডিভিজুয়াল এর দিন, তাহলে মোটামুটি ধরেই নিতে হবে যে টিমের দিন আপনার খুব হার্ড দলের সাথে আপনার খেলা পড়বে। তো নেক্সট টাইম যখন আমরা খেলবো, তখন এই ব্যাপারটা মাথায় রাখবো। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আর যদি কোনো ফেন্সিং এর প্রশ্ন থাকে প্লিজ কমেন্টে জানাবেন, যেন আমি ওটা নিয়ে ভিডিও করতে পারি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ফেন্সিং।